খুব শীতের এক রাতে এক বৃদ্ধা তার নিজের জন্য কবর খুঁড়ছিলেন, আর তার হাতে ছিল একটা জাদুর চামচ। 2 মিনিটের মধ্যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই মরে যাওয়ার আগে আমি নিজেই কবর খুঁড়ে শুয়ে পড়ব। লোকেরা বলে যে মানুষ তার নিজের সাথে কিছুই নিয়ে যেতে পারে না, কিন্তু আমি এই জাদু চামচ সঙ্গে করে নিয়ে যাব, আর কেউই আমার মতো ফুচকার মোমো কোনোদিনই বানাতে পারবে না। এই স্বাদ আমার সাথেই চলে যাবে। এই বলেই ওই বৃদ্ধা জাদু চামচটা নিয়ে কবরে শুয়ে পড়ল আর ওপর থেকে মাটি দিয়ে দিল। আর দেখতে দেখতেই বৃষ্টির সাথে খুব জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর এরপরেই ওনার আত্মা শরীর থেকে বেরিয়ে গেল। গুড বাই পৃথিবীবাসী। শীতের সকালে রামপুর গ্রামে খুবই কুয়াশা পড়েছিল। ওই গ্রামে একটা খুবই সুন্দর বাজার বসত। ওই বাজারেই নন্দিতা নামে একটি গরিব মেয়ে ছেঁড়া জামাকাপড় পরে কাঁদছিল। মোমো ফুচকা বানানো দিদা, তুমি কোথায় চলে গেলে? তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গেলে? তখনই ওখান থেকে যাওয়া একজন লোক বলল, মনে হচ্ছে মোমো ফুচকালি মাসি আর বেঁচে নেই। আমরাও সকাল থেকে ওনার অপেক্ষা করছি, দেখতে পাচ্ছি না। এই বলে ওই লোকটি ওখান থেকে চলে গেল। আর এই কথা শুনে নন্দিতা আরো কাঁদতে লাগলো। দিদা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এই গোটা পৃথিবীতে তুমি তো একমাত্র আমার ভরসা ছিলে। তুমি বিনা পয়সায় মোমো ফুচকা খেতে দিতে, তাই তো আমি বেঁচেছিলাম, কিন্তু এখন তো মরেই যাব। বাজারের সবাই নন্দিতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখনই এক মহিলা ওখানে এসে রেগে ওকে বকতে বকতে বলতে লাগলো, ফ্রিতে ফুচকা মোমো খেতে পাবি না বলে এত কান্না? আর ওই বুড়ি দিদাকে দেখিসনি, এত বয়সেও সে নিজে রোজগার করে খেত। তোর তো হাত পা সবই ঠিক আছে, তাও কাজ না করে ভিক্ষা করিস? লজ্জা করে না তোর? এই বলে ওই মহিলাটি ওখান থেকে চলে গেল। আর নন্দিতার খুব খিদে পেয়েছিল বলে সে সব দোকানে গিয়ে ভিক্ষা চাইতে লাগলো। সবাই ওকে তাড়িয়ে দিতে লাগলো। আর ও যখন থামলো না, তখন সবাই ওর দিকে টমেটো ছুঁড়ে মারতে লাগলো। আরে মার একে, মার! এত শক্ত সমর্থ মেয়ে হয়ে তাও ভিক্ষা করছে, মার একে! আমাকে কেউ তোমরা মেরো না, আমি অনাথ। আমাকে কেউ কাজে না রাখলে আমি কি করব? মেরো না আমায়। নন্দিতার কথা কেউ শুনল না, তাই সে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বসে পড়ল। ওখানে বসে সে ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিল না। তাই সে আবার কাঁদতে কাঁদতে পাশের একটা মন্দিরে চলে গেল এবং সেখানে ভগবানের কাছে গিয়ে কাঁদতে লাগলো। ভগবান, তুমি তো একে আমার মা বাবাকে নিয়ে নিয়েছো, তারপরে এক দিদা ছিল, সে ছিল শেষ ভরসা, তাকেও তুমি নিয়ে নিলে। এর চেয়ে ভালো ছিল তো তুমি আমাকেই ডেকে নিতে, এই নিষ্ঠুর দুনিয়া থেকে তো আমি বাঁচতাম। তখনই ঠাকুরমশাই এলে নন্দিতা পেছনে ঘুরে তাকায়। ঠাকুরমশাই, আপনি আমার থেকে দূরে চলে যান, আমি তো ভিখারি, তাই লোকে আমাকে অস্পৃশ্য বলে মানে। যদি তুমি অস্পৃশ্য হতে, তাহলে ভগবান তোমাকে এই পৃথিবীতে পাঠালেনই বা কেন? ভগবান যখন তোমাকে মেনে নিয়েছেন, তখন আমরা তোমাকে অস্বীকার করার কে? তোমার সমস্যা আমি জানি। তুমি ভিক্ষা করা ছেড়ে অন্য কোনো কাজ শুরু করো মা, তারপরেই দেখবে ভগবান তোমার সাহায্য করতে নিজে চলে আসবেন। কারণ এই সমাজ কোনো ভিখারিকে স্বীকার করে না মা। এই বলে ঠাকুরমশাই পুজো করতে বসলেন, আর নন্দিতাও মন্দিরের নিচে বসে ভিক্ষা চাইতে লাগলো। তখনই সেখানে আদিত্য নামে একটা ছেলে এলে ও তার কাছেও ভিক্ষা চায়। ভাই, 1 সপ্তাহ ধরে কিছু খাইনি। নন্দিতার মুখ থেকে ভাই কথাটা শুনে আদিত্যর মন গলে যায়। সে ওখানেই নন্দিতার পাশেই বসে পড়ে। এরপর আদিত্য নন্দিতাকে খাবার খাওয়ানোর জন্য একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গেলে সেখানকার ওয়েটার বলে, স্যার, এই ভিখারিগুলোকে খাবার খাওয়ানোর কোনো মানেই হয় না, এতে এদের অভ্যাস খারাপ হয়ে যায়। ওয়েটারের এই কথা শুনে আদিত্যর এত রাগ হয় যে সে খাবারের প্লেট ওর গায়ে ছুঁড়ে মারে। তারপর সে বিল মিটিয়ে দিয়ে অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। নন্দিতা এইসব দেখে অবাক হয়ে যায় আর বলে, দাদা, এত রাগ করা ভালো কথা নয়। বুঝলে বোন, আমি এই পৃথিবী থেকে না বিরক্ত হয়ে গেছি। কেউ ভিক্ষা করলে তাকে এই সমাজ ভিখিরি বলবে, আবার কেউ টাকা পয়সা কামালে বলবে 2 নম্বরই করে টাকা পয়সা কামিয়েছে, কিন্তু কোনোদিন নিজের দিকে তাকিয়ে দেখবে না যে নিজেরা কি করেছে জীবনে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি খাও। আদিত্যর কথা নন্দিতার মনে দাগ কেটে যায়। খাওয়া শেষ হলে আদিত্য নন্দিতাকে 10,000 টাকা দেয় আর পরের দিন দেখা করবে এই বলে সে ওখান থেকে চলে যায়। ওখান থেকে সিগন্যালে ফিরে এসে নন্দিতা বারবার আদিত্যর কথাগুলোই ভাবতে লাগে। নন্দিতা পরের দিনই আদিত্যর দেওয়া টাকা দিয়ে ফুচকার একটা স্টল বানায়, যেখানে ওই বুড়ি দিদার ফুচকার স্টল ছিল।
কিন্তু ওখানে পৌঁছে নন্দিতা দেখে যে আরো অনেকেই ওখানে ফুচকা স্টল দিয়েছে। যতদিন দিদা বেঁচে ছিল এখানে কেউই ফুচকা স্টল দেয়নি, আর যেই এখন দিদা মারা গেছে দেখো বাকি স্টলগুলোতে অনেক খদ্দের এলেও নন্দিতার সারাদিন কেটে গেলেও কোনো খদ্দের আসে না। তারপর দিনের শেষে 2 জন খদ্দের আসে। আরে মা, আমি তো তোমাকে অনেকবার ভিক্ষা করতে দেখেছি। এই কাজটা করে তুমি ভালোই করেছো। দাও মা, আমাদেরও কয়েকটা ফুচকা দাও তো। হ্যাঁ কাকু, নিশ্চয়ই, আপনি আমার প্রথম খদ্দের। এই বলে নন্দিতা কাকুকে ফুচকা খাওয়াতে লাগে। ওই 2টো লোক ফুচকা খেয়ে চলে গেলে সামনের ফুচকাওয়ালাটা নন্দিতার কাছে আসে আর রেগে গিয়ে বলে, এ ভিখারি, এখান থেকে সব ঠেলা ফেলা সরা। যখন আমি আপনাকে বাধা দিচ্ছি না তাহলে আপনি কে আমাকে বাধা দেওয়ার? আর এই জমিটা কি আপনার বাপের? 2 পয়সার ভিখারি কোথাকার। এই ঠেলা ভাঙ, এর ভাঙ। ওরা সবাই মিলে নন্দিতার ঠেলাটা উল্টে দিল আর সমস্ত জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এই দেখে নন্দিতা কাঁদতে লাগলো। ভগবান, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি এমন কিছু একটা করো যাতে কাল সকালে আমি আর ঘুম থেকে না উঠি। এরপর নন্দিতা কোনো রকম ঠেলাটা সোজা করলো আর ওর মধ্যেই রাত্রিবেলা শুয়ে পড়ল। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলো দেখলো ওর ঠেলাতে ফুচকা ভর্তি আর তার সাথে অনেক মোমোও রাখা। এই দৃশ্য দেখে নন্দিতা তো অবাক হয়ে গেল। এইসব কি? ফুচকা, মোমো, আমি যে কিছুই বুঝতে পারছি না। এই ফুচকার মোমোর গন্ধ তো ঠিক সেই রকম যেরকম দিদা বানাতো। গোটা গ্রাম যে দিদার হাতের ফুচকা আর মোমোর জন্য পাগল ছিল। ওই স্বাদ আর গন্ধ গ্রামের সবারই চেনা ছিল। তাই ওই গন্ধ পেয়ে কিছু সময়ের মধ্যেই নন্দিতার স্টলে ভিড় লেগে যায়। দিদি, তুমি তো ওই দিদার কথা মনে করিয়ে দিলে। ওনার মতো ফুচকা তো আর কেউ বানাতে পারে না, তুমি কি করে পারলে? এটা তো আমিও বুঝতে পারছি না। তোমরা খাও, ভাবো এটা দিদারই প্রসাদ। ও সবাইকেই ফুচকা আর মোমো খাওয়াতে লাগলো। না ফুচকা কম পড়ছিল না মোমো কম পড়ছিল। সন্ধেবেলা পর্যন্ত ওর দোকানে ভিড় লেগেই ছিল, কিন্তু তাতেও ফুচকা বা মোমো কোনোটাই কম পড়ছিল না। রাত্রিবেলায় যখন সবাই চলে গেল তখন পাশের ফুচকাওয়ালা আবার এসে নন্দিতার ঠেলা ফেলে দেওয়ার চেষ্টা করলো। আর এই করতে গিয়ে সেখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকায়, আর তার মধ্যে ওই বুড়ির আত্মা প্রকট হয়। বুড়ির আত্মাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আরে মাসিমা তো মরে গেছিল, মনে হচ্ছে ওনার আত্মা এসেছে। আরে পালা পালা পালা। ভয় পেয়ে সমস্ত ফুচকাওয়ালাগুলো ওখান থেকে পালিয়ে যায়। আর বুড়ি দিদার আত্মা নন্দিতাকে বলে, নন্দিতা, এই সমস্ত চমৎকার আমিই করেছি। এই নে তোর জাদু চামচ। যতক্ষণ এই চামচ তোর কাছে থাকবে ততক্ষণ না ফুচকার কমতি পড়বে না মোমোস। আর তুই ভিক্ষা করিস না। আর হ্যাঁ, যে আদিত্য তোকে বোন মেনে টাকা দিয়েছে সে আর কেউ না, সে আমারই নাতি। ও রোজ তোকে ওই মন্দিরের আশেপাশেই খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কালকে তুই ওখানে গিয়ে ওর সাথে দেখা করিস আর একসাথে মিলেমিশে থাকিস। নন্দিতাকে রূপোর জাদু চামচ দিয়ে বৃদ্ধার আত্মা ওখান থেকে চলে যায়। নন্দিতা খুব খুশি হয় আর সে পরের দিন মন্দিরের কাছে গিয়ে আদিত্যর সাথে দেখা করে ওকে সব কথা বলে। তোমার উন্নতি দেখে আমি খুব খুশি বোন। তুমি মোমো ফুচকা বিক্রি করে যাও। আর বোন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, রাস্তায় নয়। এরপর নন্দিতা তার ভাই আদিত্যর সাথে ভাইয়ের বাড়িতেই থাকতে লাগে। আর কিছুদিনের মধ্যেই নন্দিতা তার নিজের জন্য একটা বড় বাড়ি বানিয়ে ফেললো। আর ওই মার্কেটে এখন আর অন্য কোনো ফুচকাওয়ালা ছিল না। আর নন্দিতা খুব খুশি ছিল। পল্টু একজন চোর ছিল। সে স্টেশনে দাঁড়িয়ে থাকতো আর যখনই ট্রেন চলতে শুরু করত তখনই যারা জানলার ধারে বসে ফোন চালাতো তাদের ফোন চুরি করে নিয়ে ও পালাতো। ট্রেন তখন চলতে থাকতো বলে কেউ ট্রেন থেকে নেমে ওকে ধরারও সাহস করতো না। আরে বাহ, আজকে যে আইফোন পেয়ে গেলাম, এটা বেচলে 20,000 তো পাবোই। মোবাইল নিয়ে পল্টু চোর বাজারে পৌঁছে যায় আর সেখানে মোবাইলটা বিক্রি করার চেষ্টা করে। কিরে ভাই পল্টু, আজকে যে খুব বড় হাত মারলি মনে হচ্ছে। কিন্তু ভাই এই ফোন আমি কিনতে পারবো না, এর সিকিউরিটি না খুব টাইট, তুই নিয়ে যা। এই গজাদা, তুমিও না সত্যি একটা চিজ মাইরি। আমি চোর হয়ে চুরি করতে পারি আর তুমি দোকানদার হয়ে কিনতে পারো না? হ্যাঁ, এই তোমাদের কি শুনি বলো তো, সারা দিন দোকানে বসে থাকো, আরে শালা রিস্ক তো আমাদের। তাই চুপচাপ ফোনটা নিয়ে নাও আর টাকাটা দিয়ে দাও, নইলে কিন্তু। তখনই পল্টুর কাঁধে কেউ হাত রাখলো।
সে ঘুরে দেখলো যে একটা লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। এই যে ভাই, ফোনটা আমায় দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন ফোন। আমি তো কাউকে না কাউকে বেচেই দিতাম। দিন 5,000 টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি হাতটা বাড়াও, আমি দিচ্ছি। পল্টু কিছুই বুঝতে পারল না। যখনই সে নিজের হাত বাড়ালো, ওই ভদ্রলোক ওর হাতে হাত করা পুড়িয়ে দিল। এর মধ্যে অনেক পুলিশের গাড়ি ওখানে চলে আসে। আরে এ কি হলো আমার সাথে? এ যে চিটিং। আচ্ছা বাবা, এবার তোমার চিটিং মনে হচ্ছে। আর তুমি যে লোকেদের পকেট মারো, ওদের কষ্টের টাকা সব চুরি করে নিয়ে যাও। শোনো বাবা, এবার তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিলে। আমি এই এলাকার নতুন এসিপি, বুঝলি? এইভাবেই পুলিশ পল্টুকে জেলে পুরে দেয়। জেলে পল্টু কখনো গান করত, কখনো কবিতা পাঠ করত। ওর ব্যবহার দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর 6 মাসের মধ্যেই ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। শোন পল্টু, তোর ভালো ব্যবহারের জন্য তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার নজর সবসময় তোর উপর থাকবে। তাই চুরি করে ছেড়ে দে আর কাজ কর। কিন্তু সাহেব, আমি যে পড়াশুনো করিনি, আমায় কে কাজ দেবে? তোকে অন্যের কাছে কাজ করতে কে বলেছে? বার্গার, পিৎজা, ফুচকা এগুলো বেচ। যাই হোক, পল্টু জেল থেকে ছাড়া পেয়ে তার কুড়ে ঘরে এসে ভাবতে লাগলো, এসিপি স্যার ঠিকই বললেন, কতদিন বাড়ি চুরি টুরি করব, আর চুরি করলেই তো ধরা পড়ি। তাই ভাবছি এবার থেকে স্টেশনেই কিছু একটা করতে হবে, কারণ ওটাই আমার জায়গা। তাই এখন থেকে ভাবছি স্টেশনেই চা বা ফুচকা বিক্রি করতে হবে। চা তো অনেকেই বিক্রি করে, আমি ফুচকাটাই বেচব। এর পরের দিনই পল্টু মাথায় করে ফুচকা নিয়ে স্টেশনে চলে গেল বিক্রি করতে। এরপর ট্রেন এলেই পল্টু ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনের ভিতরে উঠে পড়ল। এই ফুচকা লালো, ফুচকা দেখলে আবার ফুচকার জল বেরিয়ে আসবে আপনার মুখের জল, গ্যারান্টি দিচ্ছি 100%। আরে ও ভাইয়া, ফুচকা কত করে? 4টে 10 টাকা। তা তোমার ফুচকার মোটরগুলো কি সোনা দিয়ে বানানো? আরে ও টুপি কাকু, আপনার মাথায় টুপি মগজেও কি টুপি নাকি? সোনার মোটর দিলে আমি 10 টাকা করে বেচতাম, 10 লাখ করে বেচতাম। খেতে হলে খান, নইলে মাথায় টুপি দিয়ে বসে থাকুন। না না, থাক থাক, আমি খাবো না। কিন্তু ফুচকা তো মেয়েদের আর মহিলাদের খুবই প্রিয়। আরে আপনি যে এত বলছেন, ট্রেনের মধ্যে কি ফুচকা পাওয়া যায়? দাদা যে বিক্রি করছেন এটাই অনেক। দিন দিন দাদা, আমাদের দিন তো। সারাদিন ফুচকা বিক্রি করে ও 300-400 টাকা রোজগার করে নিয়েছিল। আর বাড়ি ফিরে সে একে তো ক্লান্ত ছিল, তার উপর খুশিও ছিল না। দেখ, ভেবেছিলাম চুরি না করে ফুচকা বেচলে লাভ বেশি হবে, কিন্তু এখন তো দেখছি 1 প্লেট বেচলে মাত্র 3 টাকা পাই। এর থেকে আমার চুরি ভালো ছিল, এক হাত মারলেই 3-4 হাজার পকেটে। এবার মনে হচ্ছে ফুচকার আড়ালেই কিছু একটা ভাবতে হবে। এরপর পল্টু একটা বুদ্ধি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই সে ফুচকা ঝুড়িটা তৈরি করলো আর ট্রেনে বিক্রি করতে উঠে পড়ল। এই ফুচকা ফুচকা 10 का 20, 10 का 20, 10 টাকা পেয়ে যাবেন 20টা ফুচকা। ফুচকা খাবে, ফুচকা ফুচকা লাবে। 10 টাকার 20টা ফুচকা শুনে সব যাত্রীরা অবাক হয়ে গেল। তা ভাই, এত সস্তায় যে দিচ্ছ তুমি, আবার 20 দিন পুরনো ঠুরনো দিয়ে দিচ্ছ না তো? ওই ভদ্রলোকের কথা শুনে পল্টুর খুব রাগ হলো, আর পল্টু বলল, মাইরি তোমাদের না, সব জায়গায় শুধু সমস্যা আর সমস্যা। এই যদি আমার ফুচকাতে এতটুকু বাজে কিছু থাকে না, আমার বউ আমি তোমাকে দান করে দিয়ে দেবো। আর যদি আমার ফুচকা ভালো হয়, তবে তোমার বউ আমাকে দান করে দিতে হবে। কি রাজি তো? না না ভাই, একই কথা। কেন বে, তোর যদি এতটাই কনফিডেন্স থাকে যে আমার ফুচকা বাজে, তো ভয় কেন পাচ্ছিস? আরে দাদা ছাড়ো তোর কথা। পুরুষ জাত মানেই সবসময় সন্দেহ করে। তুমি এত সস্তায় ফুচকা দিচ্ছ, এটাই তো অনেক। আজকের পর থেকে আমি ফুচকা খাওয়ার জন্য রোজ এই ট্রেনেই যাতায়াত করতে থাকবো। তাতে দাও তো। এরপর পল্টু সবাইকে ফুচকা খাওয়াতে লাগলো। আর এত সস্তায় ফুচকা দিচ্ছে বলে পুরুষ আর মহিলারা ভিড় করে এলো। আর এই ভিড়ের সুযোগ নিয়ে পল্টু অনেকগুলো পার্স চুরি করে নেয়। রাত্রিবেলা ও যখন বাড়িতে আসে এবং ব্যাগ খোলে, তার মধ্যে অনেক পার্স ছিল। এই না হলে কাজ। এইভাবে ওর কাছে 30,000 টাকা জমা হয়ে গেল। এই সাংঘাতিক ব্যাপার তো, প্ল্যানটা তো দারুণ কাজে দিয়েছে। এইভাবে চলতে থাকলে না আমি কদিনই লাখপতি হয়ে যাব। এখন থেকে এটাই পল্টুর কাজ ছিল, সস্তায় ফুচকার লোভ দেখিয়ে সবাইকে জড়ো করে তাদের পার্স চুরি করে নিত। এইভাবেই অনেক মাস কেটে গেল। একদিন রাত্রিবেলায় পল্টু যখন পার্স গুনছিল, তখন সে একটা খুব সুন্দর পার্স দেখতে পায়, যেটা শক্তপোক্তও ছিল। আরে বাহ, দারুণ শক্তপোক্ত পার্স তো, এটা আমিই রাখবো। পরের দিন সে আবার মাথায় ফুচকার ঝুড়ি নিয়ে ট্রেনে উঠে ফুচকা খাওয়াতে থাকে। আর অন্যদিকে এক ভদ্রলোক আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন জানালো। সাহেব, মনে হচ্ছে স্টেশনে কোনো পার্স চুরি করার গ্যাং এসেছে, কিন্তু এমনটা হলে তো আমরা জানতে পারতাম,
কারণ গোটা স্টেশনটাই সিসিটিভিতে ঘেরা, তাই চোরেরা এলে নিশ্চয়ই ধরা পড়তো। আসলে আমার দামি পার্সটা চুরি হয়ে গেছে, তাই ভাবলাম হয়তোবা এখানেই হয়েছে। তখনই সেখানে পল্টু এসে গিয়ে ফুচকা বিক্রির জন্য হাঁকতে থাকে। এই তাড়াতাড়ি আসো, সবাই আসে লুটে নাও, 10 টাকায় 20টা ফুচকা, 10 টাকায় 20টা। তখনই আরপিএফ অফিসারের নজর ওর উপর যায়। অনেক মাস ধরেই দেখছি আমি, ওই ফুচকার ছেলেটা এলেই না ওর আশেপাশে পুরো ভিড় জমে যায়। হ্যাঁ সাহেব, ও দারুণ বানাই, আপনি একবার খেয়ে দেখুন না। এরপর ওরা দুজনে গিয়ে পল্টুর কাছ থেকে ফুচকা খেলো, যেটা ওদের খুবই ভালো লাগলো। এই নে পল্টু, টাকাটা কেটে নে। স্যার 500 টাকার নোট, খুচরো নেই? আরে খুচরো থাকলে কি আর তোকে 500 টাকা দিতাম? ঠিক আছে স্যার, দিচ্ছি। এরপর পল্টু টাকা ভাঙিয়ে দেওয়ার জন্য তার পার্সটা বার করলো, যেটাতে ক্রোকোডাইলের ছবি ছিল, যেটি ভদ্রলোক দেখে ফেলে। ভাই বলছিলাম এই ব্যাগটা কার? এটা আমার ব্যাগ, আর কার হবে? স্যার এই আমার ব্যাগ, এই আমার সেই চুরি হওয়া ব্যাগ। আমি নিজে কুমিরের চামড়া দিয়ে ব্যাগ বানিয়েছি। এই মনে হচ্ছে সেই চোর। ও, তবে তুই ফুচকা বিক্রির বাহানায় চুরি করিস? চল আমার সাথে। এরপর আরপিএফ পল্টুকে থানায় নিয়ে গেলে থানায় ওই এসিপিটাই ছিল। স্যার এই সে পকেটমার, যে সবার পকেট মারছে। পল্টু, তোকে আমি এত করে বোঝালাম, তাও তুই শুধরালি না। আগের বার তো 6 মাসে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর রেহাই নেই। আর এইভাবেই পল্টু চোর ধরা পড়ে আর তার 20 বছরের জেল হয়। এই জন্যই আমাদের কখনো ভুল রাস্তায় যেতে নেই, কেননা কোনো না কোনো সময় ধরা পড়তেই হবে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।